কুত্তার বাচ্চা, এখনো পড়ে পড়ে ঘুমাতে আসিস কেন? তুই ঘুমালে কাজ করবে কে? নুসরাত, আজ আমি খুব অসুস্থ, কাজ করতে পারবো না। হারামের বাচ্চা, তোরে কতবার বলছি যে নাম ধরে ডাকবি না। সরি ম্যাডাম। তাড়াতাড়ি আমার কাপড় চোপড় ধুয়ে ফেল। ম্যাডাম, আমি আজ অনেক অসুস্থ, আজ পারবো না, কালকে ধুয়ে দিব। তুই আজকে এখানেই ধুবি। আমি আজ পারবো না। কি বললি? তুই পারবি? তুই তো ভালো, তোর বাপেও পারবে। তুমি আমার বাবার নাম নিলা কেন? তুই আবারও আমার মুখে মুখে কথা বললি? দাঁড়া, তোরা যে কি করব। এটা বলে নুসরাত আমি খাটের উপরে উঠালো আর আমার গালে দুটো কষে ঠাস ঠাস করে লাগিয়ে দিল চর। দুটো খেয়ে আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। যদি আর কোনোদিন আমার মুখে মুখে কথা বলো তাহলে তোরা যে কি করব। আর আজ জান, এই চরের কথা মনে থাকে। এখন তাড়াতাড়ি উঠে পড় আর আমার কাজটা করে দে। এটা বলে নুসরাত চলে গেল আর আমি গালে হাত দিয়ে বসে রয়েছি। আসলে পৃথিবীতে মা বাবা ছাড়া আর কেউ আপন হয় না। আমি হলাম আবির, মা বাবা কেউ নেই। কিছুদিন আগে আমাকে রেখে তারা আকাশের তারা হয়ে যায়। আমি এখন এতিম ছেলে, তাই আমার কোনো যাওয়ার জায়গা ছিল না। তাই মামা মামিদের বাড়িতে আসি, কিন্তু এখানে আমাকে কেউ ভালোবাসে না। তাড়াতাড়ি উঠে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর দেখি নুসরাত এসেছে। তোর কাপড় চোপড় ভালো ধোয়া হয় না, দাগ থেকে যায়। যদি এইবার কোনো দাগ পাই তাহলে তোর পিঠে লাঠি ভাঙবো। আমি তো ভালোভাবে ধুই। কুত্তার বাচ্চা, তো দাগ থাকে কেন? ঠিক আছে, আর দাগ থাকবে না। আর শোন, কলেজে যাবি না? হ্যাঁ যাব। কাজ করে আমাকে নিয়ে কলেজে যাবি। ঠিক আছে। একটু পর নুসরাত চলে গেল। একটু পর কাজ শেষ করে চলে আসি খেতে। একটু পর নুসরাত বলল, আম্মু, ও আবারও টেবিলে খেতে এসেছে। ওরে ফ্লোরে বসতে বলো। ও যদি টেবিলে বসে তাহলে আমি খাবো না। আবির, তুই নিচে বসে খা। ঠিক আছে মামি। একটু পর আমি দেখতে মামি দুটো পোড়া রুটি ফ্লোরে ছুঁড়ে মারল। নে, খেয়ে নে। আবার আমার চোখ থেকে পানি পড়ে গেল। আমি রুটি খেতে লাগলাম। একটু পর খাওয়া শেষ হলো আর মামি বলল, আবির, এইগুলো ভালোভাবে পরিষ্কার করবি, কোথাও যেন কিছু না থাকে। ঠিক আছে। একটু পর তাড়াতাড়ি দুজনে চলে আমি সবকিছু পরিষ্কার করে কলেজের জন্য প্রস্তুতি নিলাম। একটু পর নুসরাত, কি তোর হয়েছে? চল। এই বলে দুজনে গাড়িতে এসে বসে পড়ি। আমি গাড়ির ড্রাইভিং করতেছি। কিছুক্ষণ পর কলেজে এসে পৌঁছালাম। একটু পর নুসরাতের কতগুলো বান্ধবী আসলো আর বলতে লাগলো, কিরে নুসরাত, তুই আজও এই চাকরটার সাথে আসলি? কি করব বল, ও ছাড়া তো আমাকে কলেজে আনার কেউ নেই। তুই যাই বল, এই ছেলেটাকে দেখলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। ছেলেটি দেখতে এতটাই বাজে, ওর এখনো তোদের বাড়িতে রাখছো কেন? কি করব বল, এখন তো ভালো চাকর বাকর পাওয়া যায় না, তাই ওই তো সব কাজ কাম করে। তাড়াতাড়ি ওরে বিদায় দে। দিব, দাঁড়া, তবে কিছুদিন পর। দেখতে পেলাম কিছুক্ষণ পর নুসরাতের বান্ধবী আমার কাছে আসলো আর বলল, তুই আর আমার চোখের সামনে পড়বি না। তোর দেখলেই আমার বমি আসে। নোংরা একটা জামা পরেছে, এটা ধোয়ও না যেন কত বছর। ঠিক আছে, আমি আর আপনাদের চোখের সামনে পড়বো না। মনে থাকে যেন। থাকবে। এটা বলে সবাই কলেজের ভেতর চলে গেল। আমি গাড়িটি সাইড করে আমিও কলেজের ভেতর ঢুকে পড়ি। আমি গিয়ে লাস্টের বেঞ্চে বসে পড়ি। বসে বসে নুসরাতের দিকে তাকিয়ে আসলো। আমি ছোট সময় থেকে নুসরাতকে ভালোবেসে এসেছি, কিন্তু কোনো সময় বলা হয়নি। দেখতে পেলাম কিছুক্ষণ পর স্যার আসলো। এই যে লাস্ট বেঞ্চের ছেলেটি দাঁড়াও। স্যার আমি? হ্যাঁ স্যার, বলেন। তোমারে কতবার বলবো যে এইসব নোংরা জামা কাপড় পরে আসবে না। তোমার জন্য আমার মুখ দেখাতে পারি না। নেক্সট টাইম থেকে যেন এইসব জামা পরতে না দেখি। একটু পর নুসরাত বলে উঠল, স্যার, আমি ওরে অনেকবার বলছি যে ভালো জামা কাপড় পর, কিন্তু শুনেনি। তার কথাটা শুনে আমার চোখে পানি পড়ে গেল। আর কোনো সময় তো ওরা 1 টাকা তো আমার দেয়নি। একটু পর স্যার বলে উঠল, আর এই জামা পরতে যেন না দেখি, তাহলে কলেজ থেকে বের করে দেব, মনে থাকে যেন। ঠিক আছে স্যার। তারপরে স্যার পড়া নিল। তারপরে কলেজ ছুটি হলো। সবাই বাড়ির দিকে রওনা দিল। আপনারা তো জানেনই, কলেজ ছুটি দিলে অনেক মানুষের ভিড় হয়। আমি আর নুসরাত হাঁটতেছি, এমন সময় আমার পাটা নুসরাতের পায়ে পাড়া লাগলো। এইটা দেখে নুসরাত আমাকে সজোরে একটা লাথি মারল।
লাথি এমন চড়ে মেরেছে আমি কি অন্য জায়গায় পড়ে যাই। হারামির বাচ্চা, তুই পাড়া দিলি কেন? আমি দেখিনি। কুত্তার বাচ্চা, তোর চোখ থাকে কোথায়? এখন আমার বাড়িতে গিয়ে গোসল করতে হবে। আমার পাটাই নোংরা হয়ে গেল। বাড়িতে গিয়ে সব ধুয়ে দিবি, তা না হলে তোর খবর আছে। ঠিক আছে ম্যাডাম। একটু পর চোখ পড়লো তাদের বান্ধবীর দিকে। দেখি তারা হাসছে। তার একটা বান্ধবী বলে উঠল, কি একটা লাথি দিছো? আর কতগুলো দিতি? বাড়িতে গিয়ে ওরা মজা বোঝাবো, কালকে শুনতে পাবি। ওই হারামির বাচ্চা, এখন ওঠ, চল, না হলে আরো দুটো দিব। দেখতে পেলাম আমায় উঠতে কষ্ট হচ্ছে, তবু উঠে পড়ি। কিছুক্ষণ পর গাড়িতে এসে পড়ি। গাড়ি চালাই যাচ্ছি। কিছুক্ষণ পর বাড়িতে এসে পড়ি। নুসরাত গাড়ি থেকে নেমে চলে গেল, আর আমি আমার রুমে চলে আসি। এসে শুয়ে পড়ে ভাবতে থাকি, যে আল্লাহ, তুমি এখন আমাকে তুলে নাও না কেন? এত অপমান আর অবহেলা আমার সহ্য হচ্ছে না। এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি কে যেন আমাকে ডাকছে। তাকিয়ে দেখি নুসরাত। তুই আবারও ঘুমাস? তুই ঘুমালে কাজ করবে কে? একটু চোখটা লেগে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন ওঠ, আর আমার কাজগুলো সব কর। ঠিক আছে। আর যদি কাজে কোনো ভুল পাই, তাহলে তোকে যে কি করব, এমনিতেই তোর উপর আজ অনেক রাগ। আমি তো সব কাজই করি, তবু আমার আর মাইরেন না। আপনার মার খেতে ইচ্ছে করে না। আমি তাড়াতাড়ি উঠে পড়ি। তারপর কাজ শুরু করে দিলাম। কিছুক্ষণ পর কাজ করা শেষ হলো, তাই খেয়ে দিয়ে আবারও শুয়ে পড়ি। পরের দিন আবার উঠে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর মামি বলল, আবির, এই কফিটা নুসরাতের রুমে দিয়ে আসতো। এখনই? এখনই। আমি কফির মগ নিয়ে চলে গেলাম নুসরাতের রুমে। এই যে ম্যাডাম, আপনার কফি। দেখে ওঠে না, তাই তার গায়ে টাচ করে ডাক দিতে লাগলাম। আবারও বললাম, এই যে ম্যাডাম, আপনার কফি। এমন সময় নুসরাত কফির মগ পেঁচিয়ে জোরে একটা লাথি মারল। মগটা কি অন্য জায়গায় ছিটে পড়ে। কুত্তার বাচ্চা, তুই আমার গায়ে টাচ করলি কেন? আপনি ওঠেন না, তাই তো টাচ করলাম। তোরে আমি একদম বলছি না আমার গায়ে টাচ করবি না। আমি সরি, বুঝতে পারিনি। হারামির বাচ্চা, তোকে এর জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে। এর মজা আমি তোকে বুঝাবো। বলেছি তো, আমি বুঝতে পারিনি। বুঝতে পারবি, দাঁড়া। যদি গালে ঠাস ঠাস করে লাগিয়ে দিই, তাহলে সব বুঝতে পারবি। দেখ, তুই আমাকে টাচ করছিস বলে আমাকে আবার গোসল করতে হবে। দেখতে পেলাম কিছুক্ষণ পর মামি আসলো আর বলল, নুসরাত, এখানে কি হয়েছে? দেখো আম্মু, আমার গায়ে টাচ করছে আর অনেক কিছু করতে চেয়েছে। ছি ছি আবির, তুই এত নিচে নেমে গেছিস? মামি, আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। তো নুসরাত মিথ্যা বলে? একটু পর নুসরাত বলে উঠল, কুত্তার বাচ্চা, আমি মিথ্যে বলি? মিথ্যেই তো বলো। মামি বলল, এই মগ ভাঙছে কে? এই হারামির বাচ্চা ভাঙছে, আমার সাথে জোর জবরদস্ত করছে। নুসরাতের কথা শুনে মামি আমার কাছে আসলো আর আমার গালে ঠাস ঠাস করে 4-5টা চর লাগিয়ে দিল। এটা বলে মামি চলে গেল। একটু পর নুসরাত বলল, কি সকাল সকাল কেমন মজা, বুঝলি? এটা আমি করতাম তুই যদি আমাকে টাচ না করতি, কারণ তোর মতো ছোট লোক আমার গায়ে কোনোদিন টাচ করতে পারে না। একটু পর নুসরাত চলে গেল আর আমি একা একা বসে ভাবতেছি যে মা বাবা নাই বলে আজ আমার এই দশা। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? তুমি আমাকে তুলে নাও। যাকে ছোট বলে থেকে ভালোবেসে এসেছি, সে আমার সাথে এইরকম করতে পারে? আরে ওরে তো আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। একটু পর আমার রুমে চলে আসি। আয়নার সামনে গিয়ে দেখি আমার গাল দুটো লাল হয়ে আছে, তাই আমি কলেজের জন্য জোগাড় হতেছি। একটু পর নুসরাত আসলো। কি কলেজে যাবি না নাকি আম্মুর চড়কে সব ভুলে গেছিস? আমি চুপ হয়ে আছি। কি হারামির বাচ্চা, চুপ হয়ে আসো কেন? দেখেন, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আবারও আমার মুখে মুখে কথা বলো। আজকে চরের কথা যেন মনে থাকে। আপনি আমার সাথে কেন এইরকম করেন? কেন আমার উপর এত মিথ্যা অপবাদ দেন? এটা একটু বলবেন, কেন এসব করেন? তোর সাথে তাহলে কি করবে? তোরে কিস করবে? তোকে আমার সহ্য হয় না। কেন জানতে পারি? কারণ তুই একটা ছোট লোকের বাচ্চা। মনে মনে ভাবলাম, এই দুনিয়াতে কি গরিবের কোনো দামই নাই? হায় রে দুনিয়া। তোর হয়েছে? হয়েছে, কিন্তু আমি তো কিছুই খাইনি।
তুই আবার কি খাবি? তোর কিছু লাগবে না। কেন? আমি বলছি তাই। কি আর করবে, কিছু না খেয়েই কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর গাড়িটি কলেজের সামনে আসলো। নুসরাত তার বান্ধবীর কাছে চলে যায় আর আমি কলেজের দিকে রওনা দিলাম। এমন সময় কারো ডাক শুনতে পেলাম। তাকিয়ে দেখি মেহেদি। কিরে দোস্ত, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। কিরে তোর গালে এত দাগ কেন? মনে হয় কেউ তোরে মারছে। কে মারছে একবার নাম বল। ও কিছু না, পরে বলবো, আগে বল ঢাকা থেকে আসলি কবে? কালকে আসলাম, 2 দিন পর তো পরীক্ষা, তাই চলে আসলাম। চল ক্লাসে গিয়ে কথা বলি। চল। এটা বলে দুজন কলেজের দিকে রওনা দিলাম। আসলে মেহেদি হলো আমার ছোটবেলার বন্ধু। ওরা অনেক বড় লোক, তবুও ওর মধ্যে কোনো অহংকার নাই। ও অনেক ভালো ছেলে। এই কলেজে কেউ আপন থাকলে ওই আছে। দুজনে বেঞ্চে বসে কথা বলতেছি। এমন সময় মেহেদি বলে উঠল, ওই আবির, বল না কি হয়েছে। তারপর মেহেদিকে কান্না করতে করতে সব বললাম। ধুর পাগল, কান্না কেন করস? তোর আমি কতবার বলছি যে আমার বাবার কোম্পানিতে ঢুকিয়ে দিই, তুই তো কিছুতেই রাজি হস না। না রে দোস্ত, আমি চাই না আমার লেখাপড়াটা বন্ধ হয়ে যাক। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক আশা করেছিল, তো তারা বেঁচে নেই। তাদের আশাটা পূরণ করতে চাই। তো লেখাপড়া করবি আর একটা চাকরি বাকরিও করবি? না রে দোস্ত, সেটা হয় না। তুই যেটা ভালো বুঝোস সেটাই কর। দেখতে পেলাম কিছুক্ষণ পর স্যার আসলো। তোমরা সবাই কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আর শোনো, কালকে পরীক্ষা, সবাই পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসবা। ঠিক আছে। আজকে আর ক্লাস হবে না, তোমরা সবাই বাড়ি গিয়ে পড়ো। ঠিক আছে। এই বলে দুজনে বাড়ির দিকে রওনা দিল। আমি আর নুসরাত কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। পরের দিন পরীক্ষা দিতে আসি। পরীক্ষাটা আমার অনেক ভালো হয়। এইভাবে সব পরীক্ষা ভালোভাবে কেটে যায়। আজকে রেজাল্ট দিব। কিছুক্ষণ পর স্যার আসলো। তোমাদের মধ্যে এবার প্রথম হয়েছে আবির। দেখতে পেলাম সবাই আমাকে দেখে হাত তালি দিচ্ছে, আর নুসরাত আমাকে দেখে ফুলতে আসছে। দেখতে পেলাম কিছুক্ষণ পর স্যার নুসরাতের কাছে গেল। কি নুসরাত, তোমার খবর কি? এবার রেজাল্ট অনেক খারাপ হয়েছে কেন? বলতে পারি না। এবার খারাপ হয়েছে, কিন্তু পরের বার যেন খারাপ না হয়। ঠিক আছে। কিছুক্ষণ পর স্যার আমার কাছে আসলো। আবির, তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, এটা যেন ফাইনাল পর্যন্ত ধরে রাখতে পারো। ঠিক আছে। কিছুক্ষণ পর কলেজ ছুটি হলো। একটু পর দুজনে গাড়িতে এসে বসে পড়ে। মানে হলো আমি গাড়ি চালাতে আছি। কিছুক্ষণ পর বাড়িতে এসে পড়ি। আসতে না আসতে মামি মিষ্টি নিয়ে আসলো। কিরে নুসরাত, রেজাল্ট কেমন হয়েছে? আমি জানি তুই প্রথম হবি। নে মা, মিষ্টি খা। দেখতে পেলাম নুসরাত সব মিষ্টি ছুঁড়ে মারলো বাহিরে, আর বলতে লাগলো, আমি এবারও প্রথম হতে পারিনি। কি বলছো এসব? তো প্রথম হয়েছে? ওই হারামির বাচ্চায়। ছি ছি, তুই ওর সাথেও পারলি না। আজকে থেকে ওর সাথে পড়তে বসিস। তুমি এসব কি বলতেছো? ওর মতো একটা ছেলের সাথে আমি পড়তে বসবো? তো কি করবি? একটু পর দেখতে পেলাম নুসরাত রাগ করে চলে গেল। তারপর ওর সাথে মামিও চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। সব কাজ শেষ করি। তারপর রাতে একটু পড়তে বসলাম। এমন সময় নুসরাত আসলো। ওই কুত্তার বাচ্চা, আমার রুমে চল। কেন? কোচি খোকা, কিছুই বোঝো না। আজ তুই ভালো রেজাল্ট করেছিস, তার জন্য তোকে শাস্তি পেতে হবে। কেন? ভালো রেজাল্ট করলে কি শাস্তি পেতে হয়? তোর জন্য আজ আমি অনেক বকা শুনেছি, তাই তুই যেন আর ভালো রেজাল্ট না করতে পারিস সেটারই ব্যবস্থা করতে আসছি। আবার কি করতে হবে? রুমে চল, তারপর দেখতে আসছি কি করতে হবে। আমি তার সাথে তারপরে চলে গেলাম। নুসরাত বলল, তুই এখন আমার পা টিপে দিবি। কি বলছেন এইসব? কুত্তার বাচ্চা, তুই পা টিপে দিবি কিনা বল, তা না হলে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আমি রাজি হয়ে যাই, কারণ আমার কোনো জায়গা নাই, কোথায় যাব? তার জন্য রাজি হয়ে যাই। আমি নুসরাতের পা টিপতেছি, আর আমার চোখ দিয়ে পানি ছড়তে আসছে। একটু পর নুসরাত বলল, একদম ন্যাকা কান্না করবি না। এখন থেকে তোর প্রতি রাতে পা টিপে দিতে হবে। তোকে এই শাস্তি দিলাম। মনে মনে ভাবলাম, হায় রে আল্লাহ, ভালো রেজাল্ট করলে শাস্তি পেতে হয়।
একটু পর দেখতে পেলাম নুসরাত ঘুমিয়ে গেছে, আর আমিও মুখের দিকে তাকিয়ে আছি। যে মেয়েটি এতটা মায়াবিত, এত অহংকার কেন মনে মনে ভাবলাম। ওর চোখের দিকে তাকানো যাবে না, তাহলে মায়ায় পড়ে যেতে হবে। হঠাৎ আমারও চোখটা লেগে আমিও ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠে দেখি নুসরাত আমাকে জড়িয়ে ধরেছে। এমন সময় নুসরাতের ঘুম ভেঙে গেল। তা দেখে নুসরাত আমাকে জোরে ধাক্কা মারল। তুই আমার বিছানায় ঘুমিয়ে পড়লি? সরি, আমি বুঝতে পারিনি, আমার চোখটা লেগে গেছিল। কুত্তার বাচ্চা, তোর চোখ আজকে তুলবো। তোর চোখে ঘুম আসছে কেন? তখন তুই মজা বুঝবি। সরি, আজকে তো মাফ করে দিন। তুই পা ধরে ক্ষমা চাপি, তাহলে আমি তোরে মাফ করে দিব। এটা কি বলছেন? তুই চাপি কিনা বল, তা না হলে তোর কথা আম্মুর কাছে বলে দেব যে তুই আমাকে জোর করে ধর্ষণ করতে চেয়েছিস। আমার উপরে এইভাবে বারবার মিথ্যে অপবাদ দিয়েন না। তুই পা ধরবি কি না? আমি গিয়ে তার পা ধরলাম আর ভাবতেছি, মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি তো আর এই অবহেলা সহ্য করতে পারি না। একটু পর পাটা ছেড়ে দিলাম। আর যদি এই ভুলটা করিস তাহলে তোকে এই বাড়ি থেকে নামিয়ে দিব। ঠিক আছে, এটা বলে আমি রুমে চলে আসি। এসে শুয়ে শুয়ে কাঁদতেছি আর মনে মনে ভাবতেছি, হয়তো আমার মরণ ছাড়া আর কিছু করার নেই। এইভাবে আরো 1 মাস কেটে গেল। একদিন আমি আর মেহেদি রাস্তা দিয়ে হাঁটতেছি। হঠাৎ মেহেদি বলল, আবির, তুই আর কতদিন এই অবহেলা সহ্য করবি বলতো? জানি না রে, আমার কপালে কি আছে। দুজনে কথা বলতে বলতে হাঁটতেছি। হঠাৎ চোখ পড়ল, সামনের দিকে দেখতে পেলাম একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে। তাই আমি দুজনে দৌড়ে তার কাছে গেলাম, গিয়ে তার মুখটা ঘুরালাম। তাকিয়ে দেখি নুসরাত। মেহেদি, এ তো নুসরাত। ওরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে। তুই কি সবকিছু ভুলে গেছিস? ওরে এখানে বসে মরতে দে। কি বলছে এসব? ও আমার সাথে অনেক খারাপ কিছু করেছে, আমি তো করতে পারি না। তুই ওরে ধরলে ধরবি, তা না হলে আমি ওরে একা হাসপাতালে নিয়ে যাই। আমিও যাব তোর সাথে। কিছুক্ষণ পর একটা গাড়ি পেলাম, তাই তাকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। কিছুক্ষণ পর ডাক্তার আসলো, আর ডাক্তার এসে বলল, ও মাই গড, এ তো সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। এটা বলে নুসরাতকে রুমে নিয়ে গেল। আমি ভাবলাম এটা মামিকে কল দিই। হ্যালো মামি, তাড়াতাড়ি হাসপাতালে আসো। কেন? তোমার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছো এসব? আবির, তোরা কোন হাসপাতালে আছো? আমরা বরিশাল হাসপাতালে আছি, 3য় তলায় এসে পড়ো। আমি এখনই আসতেছি। 30 মিনিট পর মামি আসলো আর বলল, আবির, ও কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? আর ও এখন কেমন আছে? আমি কিছুই বলতে পারবো না, তাই ওরে রাস্তায় পড়ে থাকতে দেখেছি, তাই নিয়ে আসলাম। আবির, ও কি বাঁচবে? দেখতে পেলাম ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, আমার মেয়ে কি বাঁচবে? দেখেন, ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এটাই ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। 12 ঘন্টার মধ্যে যদি কিডনি না পাওয়া যায় তাহলে ওরে আর বাঁচানো সম্ভব না। আপনাদের খোঁজে কি কোনো কিডনি নাই? যত টাকা লাগে আমি দিব। আমাদের খুঁজে আছে, কিন্তু ওর সাথে ম্যাচিং হচ্ছে না। ডাক্তার, তাহলে আমার মেয়ে কি বাঁচবে না? বাঁচা মরা আল্লাহর হাতে। আমি বলে উঠলাম, ডাক্তার, আমি আমার একটা কিডনি দিতে চাই। দিবে বললেই তো আর হবে না, ওর সাথে ম্যাচিং করতে হবে। তাহলে আমাকে পরীক্ষা করে দেখুন। চলেন। আসার সময় মেহেদি বলল, আবির, তুই কি পাগল হয়ে গেছিস যে তোকে এত অপমান অবহেলা করছে? তোকে মানুষ বলে কিছু মনে করছে না, তুই বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিস। কেন আমি এটা উত্তর দিতে পারবো না? চলে রে দোস্ত, বেঁচে থাকলে আবারও দেখা হবে। আশা করি ভালো কিছুই হবে। এটা বলে ডাক্তার আমাকে পরীক্ষা করতে নিয়ে যায়। সে দেখতে পেল আমার কিডনি আর ওর কিডনি ম্যাচ হয়েছে। আমি তার সাথে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার অপারেশন, তাই ডাক্তার আমাকে অজ্ঞান করে অপারেশন করা শুরু করলো। ভালো ভালোই সব মিটে গেল। আমি অজ্ঞান। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল। তাকিয়ে দেখে আমার পাশে মেহেদি আর মামি বসা। একটু পর মেহেদি বলা শুরু করলো, কিরে, এখন কেমন লাগছে? ভালো ভালো। আমি মামিকে বললাম, মামি, নুসরাতের খবর কি? ও কেমন আছে? ও
ওর এখনো জ্ঞান ফিরেনি। তো ডাক্তার বলেছে কি? ডাক্তার বলেছে কিছুক্ষণের ভিতর জ্ঞান ফিরবে। ও বাবা, আমাকে ক্ষমা করে দিস, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কি বলছেন এইসব? আপনি তো আমার মায়ের মতো, তো ছেলের কাছে মা কোনোদিন মাপ চায়? জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও ক্ষমা করে দিস। মামি, ফালতু কথা বলবেন না, আমি কিছু মনে করিনি। দেখতে পেলাম কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ঠিক আছে আবির বাবা, তাহলে তুই থাক, আমি ওর সাথে দেখা করে আসি। ঠিক আছে, এই বলে মামি নুসরাতকে দেখতে গেল। আম্মু, আমি এখানে কেন? তুই অ্যাক্সিডেন্ট করেছিলি, আর তোকে আবির ওর একটা কিডনি দিয়ে বাঁচিয়েছে। আম্মু, তুমি কি বলছো এসব? আমি মনে মনে ভাবলাম, যাকে আমি এত অবহেলা অপমান করেছি ও আজকে আমাকে বাঁচিয়েছে। এটা ভাবতে ভাবতে আম্মু বলে উঠলো, মা, তুই এখন কেমন আছিস? ভালো। তো কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এমন সময় একটা মোটরসাইকেল আমার গায়ে উঠিয়ে দেয়। তারপরে আমি কিছুই বলতে পারবো না। তো তুই রাস্তা দেখে শুনে হাঁটবি না? তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে থাকতাম? তোর আব্বু বিদেশ থেকে শুনে পুরো পাগলের মতো হয়ে গেছে। তো আব্বুকে জানিয়েছো আমি সুস্থ হয়েছি? জানিয়েছি। আম্মু, আবির এখন কেমন আছে? তোর মতোই মোটামুটি একটু সুস্থ আছে। ওর সাথে একটু দেখা করা যাবে? কি বলে এসব? তুই তো নিজেই অসুস্থ, আগে সুস্থ হ, তারপরে দেখবি। ওরে না, আমার অনেক দেখতে ইচ্ছে করতেছে। সুস্থ হয়ে তারপরে দেখবি। ঠিক আছে। আর একটা কথা, তুই ওর সাথে আর খারাপ কিছু করবি না, ভুলে যাবি না ওর জন্যই তুই আজ বেঁচে আসছিস। আমি আর কিছু বলতে পারলাম না। এটা বলে আম্মু আবিরের কাছে চলে গেল। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি কি এতটাই খারাপ যে ছেলেটিকে আমি কথায় গালি দিতাম, সেই আজকে আমাকে বাঁচিয়েছে। আমি সুস্থ হলে ওর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। এভাবে আমি 10 দিন কেটে গেল। আজ আমি পুরো সুস্থ হয়ে গেছি। এই 10 দিনে আবিরের সাথে কোনো কথা হয়নি, কারণ ও তো অসুস্থ ছিল। তাই আজ আমাকে বাড়িতে নিয়ে যাবে। কিছুক্ষণ পর আমরা বাড়িতে এসে পৌঁছালাম। আমি আগে আবিরের রুমে চলে গেলাম। তাকিয়ে দেখি আবির শুয়ে আছে, মনে হয় এখনো অসুস্থ। তাই আমি তার কাছে গেলাম। আমি গিয়ে তার শরীরে হাত রাখলাম। কিছুক্ষণ পর আবির চোখ খুলল। ও ম্যাডাম, আপনি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমি দেখতে পেলাম নুসরাত আমার শরীরে হাত দিয়ে রেখেছে, তাই আমি বললাম, ম্যাডাম, এগুলো আপনি কি করছেন? আমার গায়ে হাত দিলে তো আপনার গোসল করতে হবে, তাই আমার শরীর থেকে হাতটা নামান। আবির, আমি সরি, তোমার সাথে অনেক খারাপ কিছু করেছি। ছি ম্যাডাম, আপনি আমার কাছে মাপ চান? আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করবেন না। আবির, আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ মাফ করে দাও। শুধু শুধু ক্ষমা চেয়ে আমাকে কষ্ট দিবেন না। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তুমি যদি আমাকে কিডনি না দিতে তাহলে আজ আর আমি পৃথিবীতে থাকতাম না। এটা করা আমার দায়িত্ব ছিল। প্লিজ আবির, আমাকে তুমি মাফ করে দাও। তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি। আপনি এখান থেকে চলে যান প্লিজ। আমি চলে যাচ্ছি। এটা বলে নুসরাত চলে গেল। আর আমি ভাবতেছি যে নুসরাত আবারও আমার সাথে কি খেলা খেলতে চায়। আরে তোরে তো আমি জীবনেও ক্ষমা করতে পারবো না। তুই যে আমার সাথে যে ব্যবহার করেছিস, আরে মামিকে ক্ষমা করে দেয়া যায়, কিন্তু তোরে আমি জীবনেও ক্ষমা করব না। তোর জন্যই মামি আমার সাথে এইরকম ব্যবহার করেছে। এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। আজ আমি পুরো সুস্থ হয়ে গেছি, তাই আজ কলেজে যাব। তাই ফ্রেশ হতে লাগলাম। দেখতে পেলাম কিছুক্ষণ পর নুসরাত এলো। ওই তোমার হয়েছে? আমি একা একা যেতে পারবো, আপনি চলে যান। তুমি আমার সাথে যাবা, এটাই ফাইনাল। আর আমি তো গাড়ি চালাতে পারি না। ঠিক আছে, চলে। এটা বলে দুজনে গাড়ির কাছে চলে আসলাম। দুজনে বসে পড়লাম। একটু পর আবির বলল, আপনি তো পেছনে বসেন, তো আজকে সামনে বসলেন কেন? আমার মন চেয়েছে আমি বসেছি, তাতে তোমার কি? না, আপনি এখানে বসতে পারবেন না। আমার গায়ে অনেক ময়লা আছে, তাতে আপনার শরীরে লেগে যাবে। প্লিজ আবির, ক্ষমা করে দাও। আমি আর কিছু
বললাম না। গাড়ি চালানো শুরু করলাম। চালানোর সময় দেখতে পেলাম নুসরাত আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দেখতে পেলাম ও আমার কাঁধে মাথা রেখেছে। আমি তো তা দেখে পুরাই অবাক হয়ে গেলাম। তাই আমি রাগ করে গাড়ি চালান বন্ধ করে দিলাম। কি গাড়ি বন্ধ করে দিলা কেন? আপনার সাথে আমি যাব না। কেন? কাঁধে মাথা দিছেন কেন? এমনিতেই দিয়েছি। আমি আর আপনার সাথে যাব না। আমি এখান থেকে হেঁটে যাব। ওকে সরি, আর রাখবো না। মনে থাকে যেন। এটা বলে আবারও গাড়ি চালানো শুরু করলাম। কিছুক্ষণ পর কলেজে এসে পৌঁছালাম। একটু পর নুসরাত বান্ধবী তা দেখে ছুটে আসলো। কি, তুই এখন কেমন আছিস? ভালো। তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি। তোরে কতবার বলেছে যে গাইয়া ছেলেটার সাথে আসবি না, তবুও তুই আমার কোনো কথাই শোনো না। নুসরাতের বান্ধবী এটা বলতে আসছে। কিছুক্ষণ পর শুনতে পেল ঠাস ঠাসের আওয়াজ। তাকে দেখি নুসরাতের বান্ধবীকে চড় দিছে। আমি তো তা দেখে পুরাই অবাক। তুই ওরে অপমান করার সাহস পেলি কোথায়? ও তো তোরে কিছু করেনি, ওরে শুধু অপমান করলি কেন? আমি তো তোর কাছ থেকে এটাই শিখেছি। আমরা ওর সাথে এতদিন অন্যায় করেছি। তুই যদি আর কোনোদিন ওরে অপমান করিস তাহলে আমি তোর সাথে আর বন্ধুত্ব রাখবো না। দেখতে পেলাম এটা বলে নুসরাত আমার হাত টেনে কলেজের ভেতরে নিয়ে গেল। আসার সময় আমি বললাম, ম্যাম আমার কিন্তু লাগছে। সে কোনো কথা শুনল না, আমাকে নিয়ে গেল কলেজের ভেতরে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তুমি আর ওদের সামনে পড়বে না। কেন? আমি বলছি তাই। এইভাবে যদি করতে থাকেন তাহলে আমি কিন্তু আপনার সাথে আসা বন্ধ করে দিব। এটা বলে দুজন গাড়িতে বসে পড়লাম। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। এইভাবে আরও 10 দিন কেটে গেল। এই 10 দিনে নুসরাত আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে, কিন্তু আমি ওর এই ভালো ব্যবহারে ও অনেক কিছু দেখতে পায়। আমার কিছুতেই ওকে বিশ্বাস হচ্ছে না। একদিন একা একা কলেজের বারান্দায় বসে আছি। কিছুক্ষণ পর নুসরাত আসলো। আবির, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। আবির, আই লাভ ইউ। প্লিজ আবির, আমাকে ফিরিয়ে দিও না। সব ভুলে তোমার বুকে একটু জায়গা দেবে। এগুলো আপনি কি বলতেছেন? আমার মতো ছেলেকে আপনি ভালোবাসেন? প্লিজ আবির, আমাকে ফিরিয়ে দিও না। তুমি তো আমাকে সব সময় ভালোবাসতে। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আর কি বলছেন? আগে আমি আপনার ভালোবাসতাম ঠিকই, কিন্তু এখন আর ভালোবাসি না। প্লিজ আবির, তুমি আমাকে ফিরিয়ে দিও না। এই কথাটা আপনার মনে ছিল। আমিও এভাবে বলেছিলাম যে নুসরাত তুমি আমাকে একটু ভালোবাসা দাও। তার বিনিময়ে পেয়েছিলাম একটা লাথি। আমি দেখতে পেলাম কে যেন আমাকে জড়িয়ে ধরেছে। তাকে দেখি নুসরাত। এ কি করছেন? কি? ছাড়েন। আমি ছাড়বো না। ছাড়বি না মানে? এটা বলে নুসরাতকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিলাম আর ও দুটো গালে চড় দিলাম। তুমি আমাকে মারতে। তুই যা করেছিস তাতে তোরে আরো কিছু করা লাগতো। তুমি আমারে যতই মারো তবুও আমাকে ফিরিয়ে দিও না। আমার কথা তো বলে দিয়েছি। আমি কিছুক্ষণ পর দেখতে পেলাম মেহেদিকে। তুই একদম ঠিক কাজ করেছিস ওকে মেরে। চলে সামনে গিয়ে বসি। আসার সময় নুসরাত আমাকে অনেক ডেকেছে, কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। মেহেদি আর আমি একটা জায়গায় এসে বসে পড়ি। আমি বসলাম। আমি ওরে চড় দিয়েছি। তুই তা দেখি কিভাবে? শুধু আমি দেখিনি, আরো অনেকে দেখেছে। বলো কি? আমি ঠিকই বলি। তো আবির, তুই কি ওরে ভালোবাসবি? তুই কি পাগল হয়েছিস? আমি ওর জীবনেও ভালোবাসতে পারবো না। মনে হয় ও তোকে অনেক ভালোবাসে। তোর আজ কি হলো? তুই ওর হয়ে কথা বলছিস কেন? তুই কি ভুলে গেছিস সব কথা? না, আমি কিছুই ভুলিনি। তাহলে আবার কি? চল ক্লাসে যাই। চলে। বলে দুজনে ক্লাসের দিকে রওনা দিলাম। আসলে আমি তাকে একদিন ভালোবাসার কথা বলেছিলাম। তার বিনিময়ে ও কি করেছিল? তাহলে চলে যাই 1 বছর আগের ঘটনা। আমি নুসরাতকে ছোটবেলা থেকেই ভালোবাসতাম। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। নুসরাতও আমার সাথে পড়তো। একদিন দেখতে পেলাম নুসরাত কলেজের সামনে দাঁড়ানো। তখন আমার হাতে এক গোলাপ ফুল ছিল। আমি গিয়ে তাকে বললাম, নুসরাত তোমাকে একটা কথা বলার ছিল।
তুই আবার আমাকে কি বলবি? তোর সাথে আমার কথা বলতেও লজ্জা করে, তবুও আশা নিয়ে আসছিস, তো বলে ফেল। আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি। তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। তুমি কি হবে আমার স্বপ্নের রানী? ভালোবাসি আমি তোমায়। ওরে, তোরা কেউ আমাকে 2 টাকার 20 আয়না দে, এই বলদ আমার প্রপোজ করছে। তুই ভাবছিস কি আমি তোরে ভালোবাসবো? আরে তোর চাইতে কত ভালো ছেলে আমায় প্রপোজ করেছে, তাদের অ্যাকসেপ্ট করিনি, আর তোর মতো ছেলে প্রপোজ আমি অ্যাকসেপ্ট করব? হাসালি। সত্যি নুসরাত, আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন আমাদের বাড়িতে থাকিস, আর তুই ভাবলি কিভাবে তোর মতো ছেলেকে আমি ভালোবাসবো? আমি গিয়ে নুসরাতের হাত ধরলাম। তার বিনিময়ে নুসরাত আমাকে অনেক জোরে একটা লাথি মারল। আমি কি একটা জায়গায় পড়ে যাই। আমি দেখতে পেলাম চারদিকে অনেক মানুষ এসেছে, সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে। একটু পর নুসরাত বলল, কুত্তার বাচ্চা, তুই আমার হাত ধরলি কেন? তোর যে আজকে কি করব, বাড়িতে গিয়ে লই। আমি আর কিছু বলতে পারলাম না। এটা বলে নুসরাত চলে গেল। আমি মাথা নিচের দিকে দিয়ে কলেজের ভেতরে ঢুকে পড়ি। তখন আমার বুক ফেটে কান্না চলে এসেছিল। তারপর থেকে ও আমার সাথে এভাবে অত্যাচার করতে থাকে। বসে বসে আমি আগের দিনের কথা ভাবতেছি। এমন সময় মেহেদি বলল, ওই এত ভাবতেছ কি? কিছু না রে, আগের দিনের কথা মনে পড়ে গেল। তোরা বলছি না মন খারাপ করবি না। দোস্ত, আজ আর ক্লাস করব না, এমনিতেই মন ভালো না। চল বাড়িতে চলে যাই। চল। এইটা বলে দুজনে বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় নুসরাতকে দেখতে পেলাম না, আর গাড়িটাও দেখতে পেলাম না। হয়তো বাড়িতে এসে পড়েছি। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। কলিং বেল দিলাম। পরে মামি এসে দরজা খুলে দিল। কি বাবা, এসেছো? মামি এসেছি। বাবা, তোর সাথে একটা কথা বলবো, রাখবি? বলেন মামি। আমার মাথায় হাত দিয়ে বলতে হবে যে এই কথাটা তোর রাখতেই হবে। আচ্ছা রাখবো। আমি মামির মাথায় হাত রেখে বললাম, আবির, আমি চাই নুসরাত আর তোর বিয়েটা দিতে। মামি, আপনি এইগুলো কি বলছেন? আমি বিয়েটা করতে পারবো না। তাহলে আমার মাথায় হাত রেখে বললি কেন? তাহলে বুঝছি তুই আমাকে এখনো ক্ষমা করতে পারিসনি, তাই তুই আমার মরণ কামনা করো। মামি, তুমি এইগুলো কি বলো? আমি এই বিয়েটা করব। সত্যি? দেখতে পেলাম পাশের রুম থেকে নুসরাত বের হয়ে আসলো আর বলল, আম্মু, কালকে আমি ওরে বিয়ে করব। এত তাড়াতাড়ি কেন? আমি যা বলছি সেটাই যেন হয়, তা না হলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। ঠিক আছে আবির বাবা, তাহলে কালকে তোর বিয়ে। আমি আর কিছুই বললাম না। আমি আমার রুমে চলে আসলাম। এসে একা একা ভাবতেছি, আমি এ কোন জালে ফেসে গেলাম? কেন যে আমি কসম দিলাম? এটা ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেল। আমার সাথে মেহেদি ছিল, তাই ও বলল, যা বলছি সেটাই করবি। এখন বাসর রুমে ঢুকে পড়। আমি বাসর রুমে ঢুকে পড়লাম। তাকে দেখে আমার রুমটা সাজিয়েছে। আমাকে দেখে নুসরাত নেমে আসলো। এসে আমাকে সালাম দিবে, সেই সময় আমি পাটা সরিয়ে ফেলি। থাক, তোর আর সালাম দিতে হবে না। আবির, তুমি আমার সাথে এইরকম করো কেন? তুই কি বুঝেছিস? জোর করে বিয়েটা করে নিবি আর আমি এই বিয়েতে রাজি হয়ে যাব? তুমি এইগুলো কি বলছো? আমি যা বলছি সব সত্যি বলছি। এইসব কথা বাদ দাও, আর চলো শুতে চলো। আমি তোর মতো মেয়ের সাথে শুভ ভাবলি কি করে? তুমি এভাবে বলো না, আমার কষ্ট হতেছে। এইটুকু কষ্ট পেয়ে যদি বলো কষ্ট হয়, তাহলে 6 মাস পর তোর ডিভোর্স দিব, তখন কি করবি? তুমি আবল তাবল কি বলছো? আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আর আমি তোমাকে এখন আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তোর মতো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না। এটা বলে আমি আমার বিছানায় এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর দেখতে পেলাম নুসরাত তো শুতে এসেছে। আমি বললাম, তুই এখানে আসছিস কেন? আমি শুভ না। তুই আমার সাথে শুতে পারবি না, তুই নিচে শুয়ে থাক। আমি আমার স্বামীর সাথে শুভ। কে তোর স্বামী? আমি তো এই বিয়ে মানিই না। আর তুমি আমার সাথে এইভাবে করো, তাহলে আমি আর বাঁচবো না। তুই মরবি কি বাঁচবি তাতে আমার কি? এটা বলে আমি নিচে একটা বালিশ ছুঁড়ে মারলাম। যা, নিচে গিয়ে শুয়ে পড়।
আমি নিচে ঘুমাতে পারি না। তো এখন থেকে অভ্যাস করে নিবি। যা এখন। আমি যাব না। তুই যাবি? আচ্ছা, আমি রুম থেকে বেরিয়ে যাইতেছি। তোমার আর বের হয়ে যাওয়া লাগবে না, আমি নিচে ঘুমাতে যাচ্ছি। এটা বলে আমি নিচে ঘুমাতে চলে যাই। আর তখন অনেক কান্না চলে আসছিল। আমি মনে মনে ভাবতেছি হয়তো এটা আমার পাপের শাস্তি, আমি ওর সাথে অনেক ভুল করেছি, তার জন্য এই শাস্তি পেতে আসছি। এটা বলে আমি ঘুমিয়ে পড়লাম। আর কিছুতেই ঘুম আসছিল না। আমি দেখতে পেলাম আবির ঘুমিয়ে গিয়েছে। হায় রে বাসর, এই বাসর নিয়ে আমার কত আশা ছিল, দুজনে সারা রাত গল্প করব, কিন্তু কিছু আশা তো মনেই থেকে যায়। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল দেখি আবির ঘুমিয়ে আছে, তাই আমি গিয়ে আবিরকে জড়িয়ে ধরলাম আর তার ঠোঁটে একটা কিস করলাম। দেখতে পেলাম আবির ঘুম থেকে উঠে গেছে, তাই আমি ওর উপর থেকে নেমে গেলাম। তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? তুমি আমার স্বামী, তাই জড়িয়ে ধরলাম। আমি গিয়ে নুসরাতের গালে 6টা চর মারলাম। এই চর দুটো হলো আমার অনুমতি না দিয়ে আমাকে জড়িয়ে ধরেছিস তাই। এই দুটো হলো আমাকে কিস করেছিস তার জন্য। আর এই দুটো হলো আমার অনুমতি না নিয়ে আমার বিছানায় এসেছিস বলে। দেখতে পেলাম নুসরাত ওর চোখ মুছতে মুছতে চলে গেল। আর আমি ভাবতেছি, যখন তুইও আমার সাথে এমন করছিলি আমার অনেক খারাপ লেগেছিল। আমাকে তুই অনেক মারধর করেছিস, কোনো অপরাধ না পাওয়া সত্ত্বেও আমি কিছুই বলিনি। আর আমি তোরে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আসলে মেহেদি আমাকে নুসরাতের সাথে এইরকম ব্যবহার করতে বলেছে, যদি ওর একটু শিক্ষা হয়। এইভাবে দেখতে দেখতে 5 মাস 29 দিন হয়ে গেল। আজ ওরে ডিভোর্স দেব, তাই আমি নুসরাতকে বললাম আজ তোরে ডিভোর্স দেব, তাই সাইনটা করে দিস। তুমি আমাকে মেরে ফেলো, তবুও আমাকে ডিভোর্স দিও না। আমি তোর কোনো কথা শুনবো না। ডিভোর্স দেব বলেছি, দিবই। আমি তোমার দাসী হয়ে থাকবো, তবুও আমার সাথে এরকম করো না প্লিজ। আমি ওর কোনো কথা শুনলাম না। আসার সময় নুসরাত আমার পায়ে পড়ে গেল। তোমার পায়ে পড়ি, তবুও আমাকে ডিভোর্স দিও না। তোর এই কথাটা মনে আছে? আমারও তোর পা ধরিয়েছিলি। আমি কতবার বললাম আমি সরি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বাঁচতে পারবি কি না তোর ব্যাপার, আমি কি জানি। এটা নুসরাতকে একটা ধাক্কা দিয়ে চলে আসলাম মেহেদির কাছে। ওরা একটা কল দিলাম। কিছুক্ষণ পর রিসিভ হলো। কই তুই? আসতে আসি। কিছুক্ষণ পর মেহেদি আসলো। ওই ডিভোর্সের কাগজটা এনেছ? এই তো নকল করে এনেছি, বুঝতেই পারবেন না। এখন বুঝবি কাউকে কষ্ট দিলে কি হয়। চলে রে দোস্ত। ঠিক আছে, যা। মেহেদির কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। আমি তাড়াতাড়ি আমার রুমে চলে যাই, কিন্তু নুসরাতকে দেখতে পাইতেছি না। তাই ওর রুমে চলে যাই, কিন্তু সেখানেও দেখতে পাইতেছি না। হঠাৎ দেখতে পেলাম একটা চিঠি। তাই চিঠিটা আমি তাড়াতাড়ি খুললাম। চিঠিটা পড়ে আমার মনটা খারাপ হয়, আর চোখ থেকে 4-5 ফোঁটা জল পড়ল। মনে মনে ভাবলাম আমি ওর সাথে এতটা খারাপ আচরণ করলাম। তাই আমি মামিকে ডাক দিলাম। কিছুক্ষণ পর মামি আসলো। মামি, নুসরাত কই? কেন, তুই জানো না? ও তো আজ ঢাকা চলে যাবে। এইসব তুমি কি বলছো? আচ্ছা, ও কোন সময় গিয়েছে? এই তো কিছুক্ষণ আগে। আমি বাসা থেকে বের হয়ে দিলাম একটা দৌড়। কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে এসে পড়ি, কিন্তু আমি নুসরাতকে কোনোখানে দেখতে পাচ্ছিলাম না। আমার মন খারাপ হয়ে গেল। তাহলে কি চলে গেছে? এটা ভাবতে ভাবতে আমি সামনের দিকে আগাতে লাগলাম। দেখতে পেলাম নুসরাত একটা টেবিলে মন খারাপ করে বসে আছে। তাই আমি ওর কাছে গেলাম। আমি জানতাম তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। আমি জানতাম তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। দেখতে পেলাম আমার কথা শুনে অন্যদিকে তাকিয়ে আছে। তাই আমি বললাম, সরি, আমি সরি। কে আপনি? আপনাকে আমি চিনি না। সরি আমি। পথ ছাড়েন, আমার এক্ষুনি ঢাকা যেতে হবে। আমি যেতে দিলে তো যাবি। দেখতে পেলাম নুসরাত চলে যেতে লাগলো। আমি কি ওরে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছেন? সবাই তাকিয়ে আছে। সবাই দেখলে দেখবে, আমি তোমার বউকে জড়িয়ে ধরেছি। এখন ছাড়েন। ছেড়ে দিব, আগে বলো তুমি আমার সাথে বাড়ি যাবে? ঠিক আছে। এটা বলে দুজনে বাসার দিকে রওনা দিলাম। আসার সময় নুসরাত বলল, তুমি আমারে কি যে ভালোবেসেছো, শুধু ডিভোর্স দিতে চাইছিলা। আর ওটা তো মিথ্যে ছিল।
কুত্তা, শয়তান, বান্দর, তুই আমায় কষ্ট দিছিস, তোকে বাড়ি গিয়ে শাস্তি দেব। কি শাস্তি দিবা গো? বাড়িতে একটু গিয়ে নেই, তারপর মজা বুঝাবো। ঠিক আছে, দেখা যাবে। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। আমাদের দেখে মামি অনেক খুশি হলো, তাই আমি আমার রুমে চলে যাই। কিছুক্ষণ পর নুসরাত আসলো। হয় নুসরাত, দরজা আটকেছো কেন? এখন আমি পুরুষ নির্যাতন করব। কারে আবার নির্যাতন করবা? কারে আবার? তোমারে। ছি ছি, তুমি কি বলো? তুমি কি নির্যাতন করতে পারো? দেখবি শয়তান, পারি কিনা। এটা বলে আমি আবিরকে খাটে ফেলিয়ে দিলাম। তারপর আবিরের উপরে আমি উঠে পড়ি। হেই, এইগুলো আবার কি করছো? আজ 6 মাসের হিসাব সুদে আসলে নিব। ওই, আমি তো মরে যাব। এটা বলা মাত্রই আমি আবিরের ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। থাক, আর শোনা লাগবে না, বাকিটা হলো ইতিহাস। তো আমাদের ভালোবাসা এভাবেই চলতে থাকে। আমাদের জন্য দোয়া করবেন। এতদিন গল্পটা পড়ার জন্য ধন্যবাদ। আর গল্পটা কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না।